একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের জাতির ফুলের শ্রদ্ধা, মা ডাকার অধিকার আদায়ের সংগ্রামকে স্মরণ। বিশ্বের 191 দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বহুভাষিক শিক্ষাকে উৎসাহিত করার লক্ষ্য। মাতৃভাষার সর্বজনীনতার সঙ্গে যুক্ত সাধারণের ক্ষমতায়ন, সর্বস্তরে বাংলা চালু না হলে বঞ্চিত হওয়ার শঙ্কা। বিপন্ন হওয়ার পথে দেশের 14টি ভাষা, নেই বর্ণমালা, কথা বলার মানুষের সংখ্যা কমে যাওয়ায় সংরক্ষণ কঠিন। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছেন আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছে পুরো খবর। একুশের প্রথম প্রহরে গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেছে জাতি। তবে এবার করোনা ঝুঁকি মোকাবেলায় সীমিত করা হয়েছে রাষ্ট্রীয় আয়োজন। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এক অনন্য দিন, একদিকে ভাই হারানোর বেদনা, অন্যদিকে মায়ের ভাষার অধিকার আদায়ের বীরত্ব গাথা। সেই সঙ্গে 1999 সাল থেকে যোগ হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। তাই 21,000 শোক নয়, শক্তি। প্রতি বছর একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা জানানোর পর্ব। তবে করোনা মহামারীর মধ্যে এবছর রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে ফুল দেন সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম, আর প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে 5 জ্যেষ্ঠ নেতা শ্রদ্ধা জানান। পরে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পক্ষে শ্রদ্ধা জানান সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল শাহিন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মশিউজ্জামান সেরনিয়াবাদ শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। মন্ত্রিসভার সদস্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী দীপুমণি প্রথম প্রহরে শ্রদ্ধা জানান। ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ফজলুল তাপস এবং ঢাকায় বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও হাই কমিশনার শহীদ মিনারে ফুল দেন। সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির পক্ষে চেয়ারম্যান জি এম কাদের দলের নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান। পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন শ্রদ্ধা নিবেদন করেন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারাও। সহকর্মীদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আক্তারুজ্জামান। 3টি গুরুত্বপূর্ণ ঘটনা এই 2021-এ। একটি হলো মহান মুজিববর্ষ, সেটি আমরা অতিক্রম করছি। আরেকটি হলো যে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, সেটিও আমাদের সামনে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন, ফলশ্রুতিতে 2021-এর মহান 21 এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটি স্বতন্ত্র তাৎপর্য থাকে। 21 মানে যেহেতু মাথা নত না করা, আমরা চাই যে বাংলাদেশের মানুষ কারো কাছেই মাথা নত করবে না। এই অঙ্গীকার নিয়ে আমরা আসলে এবার যেমন করোনাকালীন সময়েও 21-এ পালন করছি, শহীদদের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শ্রদ্ধা জানানোর পর সারিবদ্ধভাবে ফুল দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। আমি এই ভাষাটাকে কতটা সম্মান করব, কিভাবে ভাষাটাকে ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, কি কাজে ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, আমি মনে করি আমার জন্য ওইটাই শহীদদের প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা জ্ঞাপন। শুধুমাত্র এই যে সামাজিক দূরত্ব বা নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য অনেক নেতাকর্মী থাকা সত্ত্বেও আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে এখানে উপস্থিত হয়েছে। করোনা পরিস্থিতিতে জনসমাগম এড়াতে ব্যক্তি পর্যায়ে একসঙ্গে 2 জন এবং সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষে 5 জন ফুল দিতে পারছেন। 21 বাঙালির অবিনশ্বর প্রেরণা। এবার করোনার প্রেক্ষাপটে যখন অনেক নিয়ম মেনে শ্রদ্ধা নিবেদন করতে আসতে হচ্ছে, তখন ব্যক্তি পর্যায়ে শুদ্ধ বাংলা ভাষা বলা এবং লেখার প্রতি আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলছেন বাংলা ভাষা এবং সাহিত্যের চর্চা বাড়িয়ে ভাষা শহীদদের প্রতি ভালোবাসা দেখাতে হবে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের আরো খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। কেন্দ্রীয় শহীদ মিনারে এই মুহূর্তে লোক সমাগম কেমন দেখছেন এবং করোনার ঝুঁকি মোকাবেলায় নানা ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে, সেগুলো কতটুকু মানা হচ্ছে সেখানে? দেখুন, দিনের আলো ফুটে গেছে, এখন সকাল 7টা। এর ভিতরে আমরা সচরাচর যে চিত্রটি দেখে থাকি বিগত সময় বা এর আগের বছরগুলোতে এই শহীদ দিবসে উপচে পড়া যে ভিড়, সেই ভিড়টা কিন্তু এবছর চোখে পড়ছে না। কারণ স্বাস্থ্যবিধি এবং করোনাকালীন সময়ের জন্য এই শহীদ মিনারে জনসমাগম নিরুৎসাহিত করার জন্য বেশ কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে, যার কারণে জনসমাগমটা একটু কম। আপনাকে যদি এখনকার চিত্র দেখায়, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শহীদ মিনারের বেদির সামনে পুষ্পমাল্য নিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য তারা কিন্তু বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারছেন না। অল্প সময়ের জন্য তারা শ্রদ্ধা নিবেদন করেই বেরিয়ে যেতে হচ্ছে। আর একটা বিষয় আপনাকে বলে রাখি, এবার কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ শুধুমাত্র একটাই করা হয়েছে, অর্থাৎ শহীদ মিনারে যারা আসতে চান তারা শুধুমাত্র পলাশীর মোড় দিয়েই শহীদ মিনারে প্রবেশ করতে পারবেন এবং এখানে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ হওয়ার পর দোয়েল চত্বর এবং টিএসসি হয়ে বেরিয়ে যেতে হবে। 3টি আর্চওয়ে রাখা হয়েছে, দুঃখিত, প্রত্যেকটা গেটেই আর্চওয়ে রাখা হয়েছে এবং 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। একটা বলা যায় বিশ্ববিদ্যালয়ের মোড়ে মোড়ে এবং চত্বরে পুলিশের, র্যাবের এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি আমরা দেখেছি এবং সাধারণ মানুষের যে ঢল বিগত সময় আমরা দেখেছি, সেই ঢলটা কিন্তু এবার কম। যার কারণটা একটাই, সেটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে পারিবারিকভাবে কেউ যদি আসতে চায় 2 জনের বেশি শহীদ মিনারে আসতে পারবেন না এবং সাংগঠনিক পর্যায়ে 5 জনের বেশি আসতে যেন না আসা হয় সেই অনুরোধটা করা হয়েছে। এর বাইরে যারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন তাদের কিন্তু স্বাস্থ্যবিধি মেনে এখানে প্রবেশ করতে হচ্ছে। সকলের মুখে মাস্ক পারছেন না। আর প্রত্যেককেই যেহেতু বলা হয়েছে যে সংগঠনের 5 জনের বেশি প্রবেশ করার নিষেধ, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বেশ কিছু প্রতিষ্ঠানে দল বেঁধেই তারা এসছেন। তবে এর ভিতরে আমরা বলবো যে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং পাশাপাশি যারা বিভিন্ন পেশাজীবী রয়েছেন, সেই পেশাজীবীতে যারা জড়িত রয়েছেন তারা কিন্তু সকাল থেকে এসে শ্রদ্ধা নিবেদন পর্ব তারা চালাচ্ছেন। আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে একদম শহীদ মিনারের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে একেবারে পলাশী মোড় পর্যন্ত দীর্ঘ লাইন কিন্তু অপেক্ষা করছে। কিন্তু সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের যে উচ্ছ্বাস, শ্রদ্ধা নিবেদনের যে পর্বগুলি, সে পর্ব কিন্তু এখনো চলছে এবং দুপুর 2টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে এই শ্রদ্ধা নিবেদনের পর্ব চলবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। প্রায় 20 বছর ধরে বাংলাদেশ সহ বিশ্বের 191 দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটির এবারের প্রতিপাদ্য শিক্ষা ও সমাজ ব্যবস্থায় অন্তর্ভুক্তির জন্য বহুভাষিকতাকে উৎসাহিত করা। করোনার কারণে বহুভাষিক শিক্ষাকে গুরুত্ব দিতে শিক্ষক, নীতি নির্ধারকদের প্রতি আহ্বানও জানানো হয়েছে। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কোর প্যারিস সম্মেলনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়া হয় 21 ফেব্রুয়ারিকে। এতে বিশ্ব দরবারে বিশেষ মর্যাদা পায় বাংলা, আর 2002 সালে আসে জাতিসংঘের স্বীকৃতি। এরপর থেকেই জাতিসংঘের পাশাপাশি যুক্তরাজ্য, ইতালি, রাশিয়া সহ 191 দেশে পালিত হচ্ছে দিনটি। এবারের প্রতিপাদ্য শিক্ষা ও সমাজ ব্যবস্থায় অন্তর্ভুক্তির জন্য বহুভাষিকতাকে উৎসাহিত করা। উদ্দেশ্য কাউকে পেছনে না রেখে টেকসই উন্নয়ন লক্ষ্যে মনোযোগ দেওয়া। মাতৃভাষা নেই এমন দেশও পালন করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এর মধ্যে অন্যতম কানাডা। বিশ্বের সব দেশের ভাষা সংস্কৃতি ধারণের দৃষ্টান্ত আছে দেশটির। বিশ্বে ভাষা আছে ৭,১১৭টি। সবচেয়ে বেশি মানুষ কথা বলেন ইংরেজিতে। ১৪৬ দেশের ১১৩ কোটি ২০ লাখ মানুষের ভাষা এটি। দ্বিতীয় অবস্থানে মান্দারিন চীনা ভাষা, এতে কথা বলেন ১১১ কোটি ১৭ লাখ। আর তৃতীয় অবস্থানে হিন্দি ব্যবহার করেন ৬৬ কোটি। সপ্তম অবস্থানে থাকা বাংলায় কথা বলেন ২৬ কোটি মানুষ। তবে হারিয়ে যাওয়ার মুখে রয়েছে বিশ্বের ৪৩% ভাষা। এরই মধ্যে বিলুপ্ত ১১০টি। বিশ্বের সবচেয়ে বেশি ভাষার দেশ পাপুয়া নিউগিনি। সেখানে ৮৬০টি ভাষায় কথা বলেন অধিবাসীরা।
সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আরো খবর জানাতে এবার সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, আপনি জানাবেন যে করোনার মধ্যে 21 উদযাপন, তো 21শে ফেব্রুয়ারিতে সিলেট শহীদ মিনারে ভিড় কেমন দেখছেন আপনি? গতকাল রাত অর্থাৎ ঠিক 12টা 1 মিনিট থেকেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরে মানুষের ঢল নামে। আমরা রাত থেকেই দেখেছি এখানটায় পুষ্পস্তবক অর্পণ করতে বিভিন্ন সংগঠন থেকেই এসেছেন, তবে যে নিয়মটি দেওয়া হয়েছিল সংগঠন পর্যায়ে 5 জন, সেইটি আসলে মানা হয়নি এবং সেখানে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই ছিল না। তারপরও আমরা রাত থেকে দেখতে পেয়েছি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন। যদি বলে থাকি 12টা 1 মিনিটে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন সিলেট জেলা এবং মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, তারপরে সিলেট সিটি কর্পোরেশন, সিলেট জেলা প্রশাসন সহ শুরু করে বিভিন্ন সামরিক এবং প্রশাসনের ব্যক্তিবর্গরা এখানটায় পুষ্পস্তবক অর্পণ করেন। আজকে সকালবেলা সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজ থেকে প্রভাত ফেরির মাধ্যমে এখানটায় এসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এবং এর পরবর্তী পর্যায়ে কিন্তু দিনভরই আজকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সুযোগ রয়েছে। তবে যেহেতু আজকে সকালে বেশ কুয়াশাপূর্ণ এবং ঠান্ডা, এখন পর্যন্ত আমরা তেমন কোনো সংগঠন দেখতে পাইনি, তবে সময় বাড়ার সাথে সাথে হয়তো বা এখানটায় যারা পুষ্পস্তবক আসবেন তাদের দেখতে পারবো। এদিকে আজকে প্রভাত ফেরি করার কথা রয়েছে শ্রুতি সংগঠনে, তবে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে শিক্ষার্থীদের আনাগোনা অনেকটাই কম, তবে অনেকে এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আসছেন। সিলেট থেকে 21 আয়োজনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মাধব কর্মকার। মাতৃভাষার সর্বজনীনতার সঙ্গে যুক্ত সাধারণের ক্ষমতায়ন, ভাষা ব্যবহারের সঙ্গে যোগ আছে ক্ষমতা ব্যবহার ও প্রয়োগের। তাই সর্বস্তরে বাংলা চালু না হলে বৃহত্তর জনগোষ্ঠীর অধিকার বঞ্চিত হওয়ার সুযোগ থাকে বলেও মনে করছেন বিশিষ্টজনেরা। রাষ্ট্রভাষা বাংলা করতে বুকের তাজা রক্ত দিয়েছে বাঙালি। মহান 21শে ফেব্রুয়ারি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি, অথচ নিজ দেশেই সর্বস্তরে চালু নেই মায়ের ভাষা। উচ্চশিক্ষার প্রসঙ্গ টেনে বিশিষ্টজনরা বলছেন, বাংলায় পর্যাপ্ত বই না থাকায় বেশিরভাগ ক্ষেত্রে ইংরেজি বইয়ের সাহায্য নিতে হচ্ছে। শিক্ষায়তনে শিক্ষার মাধ্যম হিসেবে আমরা বাংলাকে পুরোপুরি ব্যবহার করতে পারছি না। এর একমাত্র কারণ হলো বাংলায় বইয়ের অভাব। বাংলায় বই অনুবাদ হয়নি, বাংলায় বই লেখা হয়নি। ইংরেজি কিংবা অন্য কোনো ভাষায় যদি লেখাপড়া করানো হয় কিংবা অফিস আদালতে কাজ করা হয়, তাহলে বৃহত্তর যে জনগণ তারতে অংশ নিতে পারবে না। শিক্ষার মাধ্যম যে সর্বত্র বাংলা হওয়া উচিত এবং বাংলা ভাষার মাধ্যমেই পৃথিবীর বিভিন্ন জ্ঞান বিজ্ঞান বিভিন্ন ভাষার যেগুলো নিয়ে আসা উচিত, এই বিষয়টা সম্পর্কেও চেতনা জাগ্রত হয় নাই। এছাড়া প্রান্তিক মানুষ যেন প্রশাসন ও আদালতের ভাষা বুঝতে পারে, সেজন্য রাষ্ট্রকে সচেতন হতে হবে। ভাষা ব্যবহারের সঙ্গে ক্ষমতার ব্যবহারের সম্পর্ক রয়েছে। ক্ষমতার ব্যবহারের সঙ্গে আমার আপনার এদেশের 17 কোটি মানুষের অধিকার ভোগের যে প্রশ্ন সেটা জড়িত রয়েছে। এটা আবেগের ব্যাপার না যে মাতৃভাষা ব্যবহার করতে হবে। মাতৃভাষা ব্যবহার মানে ক্ষমতার ব্যবহারে আমি অংশ নিতে চাই। বিশ্বায়নের যুগে ইংরেজি শিখতে হবে, তবে বাংলাকে বাদ দিলে শিক্ষা পরিপূর্ণ হয় না বলেও মনে করেন এই শিক্ষাবিদ। ইংরেজি ভালো করে শিখাতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, কারণ ইংরেজি ভাষার মাধ্যমে বিশ্বের জ্ঞান বিজ্ঞানকে নিয়ে আসতে পারি, সেইটা আমাদের করতে হবে। কিন্তু সেটা সব জ্ঞান বিজ্ঞান বাইরে থেকে আনবো, সেটা প্রচার করবো আমার বাংলা ভাষায়। রবীন্দ্রনাথ বলেছিলেন বিদেশি জাহাজে করে অনেক দিনের বাইরে নিয়ে আসে, কিন্তু ঘরে পৌঁছাইতে হলে ডিঙ্গি নৌকা দরকার। আমাদের সেই ডিঙ্গি নৌকা হচ্ছে আমাদের ভাষা। শুধু অভিধান পরিভাষা নয়, উচ্চশিক্ষায় বাংলা ভাষায় পর্যাপ্ত বই প্রকাশ করতে বাংলা একাডেমির কাছে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনাও চেয়েছেন বিশিষ্টজনেরা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে বিপন্ন হওয়ার পথে 14টি ভাষা, এসব ভাষায় কথা বলা মানুষের সংখ্যা কমে যাওয়ায় এই অবস্থা বলছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। বেশিরভাগ ভাষার বর্ণমালা নেই বলেও এগুলো সংরক্ষণও করা যাচ্ছে না বলছে ইনস্টিটিউট। বান্দরবানের আলীকদমের দুর্গম এক গ্রাম ক্রান্সিপাড়া। ক্রান্সিপাড়ায় 60টি রেংমির্চা পরিবার এখনও টিকে আছে, যাদের ভাষার নামও রেংমির্চা। তবে অপ্রচলিত এ ভাষায় কথা বলতে পারা মানুষ বেঁচে আছেন মাত্র 6 জন।
তাদের বেশিরভাগই বয়সে প্রবীণ। ভাষাটি সংরক্ষণ করা না হলে এই 6 জন মানুষের বিদায়ের সাথে সাথে পৃথিবী থেকে মুছে যাবে একটি ভাষার ইতিহাস। ভাষা গবেষকরা বলছেন, একটি ভাষার সাথে জড়িয়ে থাকে একটি জনগোষ্ঠীর ইতিহাস ও সংস্কৃতি। ভাষাকে সংরক্ষণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে যতখানি সম্ভব ভাষা সম্পর্কে তথ্য লিপিবদ্ধ করতে হবে। আশা করছি সামনে সংশ্লিষ্টরা এই কাজটি করবে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2011 সালেও রেংমিকচা ভাষা জানা মানুষের সংখ্যা ছিল 41 জন। এ ভাষার মতোই এদেশ থেকে আরও 13টি ভাষা বিপন্ন হওয়ার পথে। এর মধ্যে রয়েছে খারিয়া, সৌরা, কোডা, মুন্ডারি, কোল, মালতো, কন্দ, খুমি, পাংখোয়া, চাক, খিয়াং, লালেং এবং লুসাই। ভাষিক যে জনসংখ্যা, তাদের কাছ থেকে যে তথ্য উপাত্ত আমরা পাচ্ছি, সেটা ওই ভাষাটা সর্বকাজের উপযোগী করার মতো উপাদান বা তথ্য আমরা পাব না। সেই সঙ্গে বেশিরভাগ ভাষার বর্ণমালা না থাকায় সংরক্ষণ করাটাও কঠিন বলছে ইনস্টিটিউট। এই নিদর্শনগুলো আমাদের রেকর্ড করা আছে, আমরা এটাই প্রকাশ করব। অলরেডি ইতোমধ্যে আমরা 1 ভলিউম প্রকাশ করেছি, বাকিগুলো প্রকাশ করার কাজ চলছে। দেশে বাংলা সহ 41টি ভাষা আছে। এর মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা 33টি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর জানাতে এবার বগুড়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল লতিফ। আমিরুল, বগুড়া এ পর্যন্ত কারা কারা শ্রদ্ধা জানালেন, আর করোনার স্বাস্থ্যবিধি নিশ্চিত করা যাচ্ছে কিনা? মেডিকেল আসছে কিনা এটা জানা আপনি জানেন আগে সারা দেশের সর্বপ্রথম শ্রদ্ধা জানানো হয়। এরপরে পুলিশ প্রশাসন সহ অন্যান্য প্রশাসনের যারা ব্যক্তিবর্গ আছেন এবং অন্যান্য যেসব রাজনৈতিক সংগঠন আছেন তারা জানিয়েছেন এখানে শ্রদ্ধা জানিয়েছেন। এখন অন্যান্য যেসব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তারা এখন এই পুষ্পস্তবক অর্পণ করছেন বগুড়ার যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে, শহীদ কোকন পার্কে। এবং আমরা তার থেকে দেখছি যে ব্যক্তিগত অনেকেই আসছেন এইখানে শ্রদ্ধা জানাতে এবং তারা। বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল লতিফ। নানা সীমাবদ্ধতায় উচ্চ আদালতে বাংলায় রায় দেয়া এখনো পুরোদমে চালু হয়নি। মৌলিক আইন ইংরেজিতে হওয়ায় কিছু শব্দের উপযুক্ত বাংলা পরিভাষা না থাকা সহ নানা কারণে বিচারপতিরা বাংলায় রায় দিতে অনীহা দেখান বলছেন সংশ্লিষ্টরা। তবে সে সমস্যা নিরসনে আইন কমিশন তৈরি করেছে 10,000 বাংলা শব্দের আইন শব্দকোষ। দেশের সব বিচারিক আদালতে বিচার কার্যক্রম বাংলায় চলে, কিন্তু আইনের সব নথি ও মৌলিক আইন ইংরেজিতে হওয়ায় উচ্চ আদালতের বেশিরভাগ কার্যক্রম চলে ইংরেজিতে। অল্প কয়েকজন বিচারপতি বাংলায় রায় দিচ্ছেন। তবে এসব সমস্যা দূর করতে উদ্যোগ নিয়েছে আইন কমিশন। বাংলা শব্দের যথাযথ ব্যবহার নিশ্চিতে তৈরি হয়েছে আইন শব্দকোষ। এছাড়াও ইংরেজি থেকে বাংলায় অনুবাদের জন্য আমার ভাষা নামে একটি সফটওয়্যার উদ্বোধন করেছে সুপ্রিম কোর্ট। আমাদের হীনমন্যতাই হচ্ছে সব থেকে বড় দায়ী, সেইটা আমরা ওভারকাম করতে পারলে ওটা কোনো ব্যাপারই না। ওই কথাটা মাথায় রেখে আমাদের আইন শব্দকোষটা আমরা সেইভাবে তৈরি করেছি যাতে আমাদের বিচার অঙ্গনে যে সমস্ত ভাষা, যে সমস্ত শব্দগুলো বহুল ব্যবহৃত, সেই সমস্ত শব্দগুলো কিন্তু আমাদের মোটামুটি আমরা কভার করে রেখেছি। অনেকগুলো আইনি তত্ত্ব রয়েছে যেগুলো ম্যাক্সিম বলি আমরা, সেগুলো সবই ইংরেজি বা রোমান ভাষায়। আইনগুলোকে প্রথমে বাংলায় তর্জমা করতে হবে এবং সেই বাংলা তর্জমাটার ভার হবে কিন্তু একটি রাষ্ট্রীয় কোনো কর্তৃপক্ষের। রাষ্ট্রের সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনে 1987 সালের 8 মার্চ আইন প্রণয়ন করে সরকার। আইনজীবীরা বলছেন, ইংরেজিতে রায় দিলে তা বুঝতে সাধারণ বিচারপ্রার্থীদের ভোগান্তি পোহাতে হয়। বিচারপতি না, আইনজীবীদের অনীহা আছে। আমাদেরকে যদি হঠাৎ করে এখন বলেন যে বাংলায় পিটিশন লেখার জন্য, সেটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না। কেন, আমরা তো দীর্ঘদিন 30 বছরের প্র্যাকটিস করে একটা পর্যায়ে একটা সক্ষমতা অর্জন করেছি। এখন ওটিও আবার বাংলায় অর্জন করা যাবে, সেটার জন্য একটু সময় লাগবে।
1971 সালের 15 ফেব্রুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা একাডেমির এক বক্তৃতায় বলেছিলেন, ক্ষমতায় আসার পরই সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহার চালু করা হবে। এর ধারাবাহিকতায় বঙ্গবন্ধু সরকার সংবিধানে প্রজাতন্ত্রের ভাষা হিসেবে বাংলা ব্যবহার বাধ্যতামূলক করে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চর্চার অভাবে হারিয়ে যেতে বসেছে ত্রিপুরা জনগোষ্ঠীর মাতৃভাষা ককবরক। পাহাড়ি অঞ্চলের তৃতীয় বৃহত্তম এই জনগোষ্ঠীর যোগাযোগের প্রধান অবলম্বন চাকমা ও বাংলা ভাষা। নানা উদ্যোগ নিয়েও ককবরক ভাষার বিলুপ্তি ঠেকাতে পারছে না তারা। এই পরিস্থিতিতে নিজেদের ভাষা বাঁচিয়ে রাখতে সরকারের উদ্যোগ চেয়েছে ত্রিপুরা জনগোষ্ঠী। রাঙামাটি শহরের গর্জনতলী, রিজার্ভ বাজার, কিল্লামুড়ো সহ বেশ কটি এলাকায় ত্রিপুরা জনগোষ্ঠীর প্রায় 15,000 মানুষের বাস। তাদের মাতৃভাষা ককবরক হলেও বেশিরভাগ পরিবারেই এ ভাষার চর্চা নেই। তাই এ গোষ্ঠীর অনেকে কথা বলতে পারেন না নিজেদের ভাষায়। মাতৃভাষার প্রতি ভালোবাসা থাকলেও দৈনন্দিন কাজে ভাব প্রকাশ করতে হচ্ছে চাকমা ও বাংলা ভাষায়। মা বাবারাই পারে না, এখন ওইটাই শিখতে হলো আর কি, বাংলা ভাষা আর চাকমা ভাষা। ত্রিপুরা হয়ে ত্রিপুরা ভাষা পারে না, ওটা তো খারাপ লাগে। যদি মনে করেন প্রশিক্ষণ দেয়, শিখতে পারলে একটু ভালো হতো। আমরা আসলে ত্রিপুরা ভাষাটা ভালো করে বলতেও পারি না, বা অনেকে ওইটা আমরা বুঝিও না। নানা বিরূপ পরিস্থিতিতে হারিয়ে যাচ্ছে ত্রিপুরা সম্প্রদায়ের নিজস্ব ভাষা। তাই নিজেদের ভাষা জানা পরিবারের মধ্যে বৈবাহিক সম্পর্কে জোর দিচ্ছেন এ সম্প্রদায়ের বিশিষ্টজনেরা। বিভিন্ন জায়গা থেকে এখন আমরা আত্মীয় স্বজন করতেছি। আমরা ত্রিপুরা সম্প্রদায় যাতে এই ভাষাটা যাতে আমরা যেটা হারিয়ে ফেলছি সেটা আমরা পাওয়ার জন্য চেষ্টা করতেছি। সংখ্যা যখন কমে যায় তখন চারিপাশের যে অন্যান্য ভাষাগোষ্ঠীর মানুষ রয়েছে তাদের ভাষায় চলতে ফিরতে বিভিন্ন সময় তাদের ভাষাগুলো ব্যবহার করতে হয়। এভাবে ব্যবহার করতে করতে একদিন তাদের নিজের ভাষা আস্তে আস্তে গুরুত্বহীন হয়ে পড়ে। মাতৃভাষার প্রচলন বাড়াতে বারবার উদ্যোগ নিয়েও আর্থিক সংকটে আলোর মুখ দেখেননি ত্রিপুরা নেতারা। এ পরিস্থিতিতে সরকারের সহায়তা চেয়েছেন তারা। আমাদের ভাষা যাতে হারিয়ে না যায় সেটির প্রতি তারা যদি একটা সুদূর প্রসারী চিন্তাভাবনা করেন যাতে ভাষাগুলো হারিয়ে না যায়, তাহলে হয়তো আমাদের ভাষাটা হারিয়ে যাবে না। বর্তমান সরকার ত্রিপুরা জনগোষ্ঠীর ভাষায় বই প্রকাশ করলেও পাঠদানে উপযুক্ত শিক্ষক না থাকায় সরকারের এ কার্যক্রমও থমকে আছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অর্ধেক খরচে বাংলায় খুদে বার্তা বা SMS চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC। শনিবার এ সেবার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। এ সময় মন্ত্রী বলেন, সর্বস্তরে বাংলার ব্যবহার বাড়াতে 21 ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকেই এ চার্জ কার্যকর করা হবে। এখন পর্যন্ত গ্রাহকের প্রতিটি SMS পাঠাতে ভ্যাট ও ট্যারিফ ছাড়া খরচ হয় 50 পয়সা। এই কার্যক্রম উদ্বোধনের ফলে বাংলায় SMS এ খরচ পড়বে 25 পয়সা। শুরুতে শুধু টেলিটক ও গ্রামীণ ফোনের গ্রাহকরা এই সুবিধা পেলেও পরবর্তীতে সব অপারেটরদের অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান মন্ত্রী। বগুড়া শেরপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে 6 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 10 জন। এ নিয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, কখন কিভাবে এই দুর্ঘটনা ঘটলো এই ব্যাপারে বিস্তারিত জানাবেন আমাদের। যারা এই দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজে এসেছিলেন তাদের মধ্যে ছিল ফায়ার সার্ভিসের একটি দল এবং সেখানকার যিনি সিনিয়র স্টেশন অফিসার বজলুর রহমান, তিনি জানিয়েছেন যে রাত 4:30টার কিছু পরপরই তারা মূলত এই দুর্ঘটনার খবর পান। আর এই দুর্ঘটনার কারণ হিসেবে তারা প্রাথমিকভাবে যে তথ্য আমাদেরকে দিয়েছেন সেটি ছিল চালকের অসতর্কতা এবং বলা যায় যে দুটি বাস এবং ট্রাক যেটির মধ্যে সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে। দুইজন চালকের মধ্যেই একটি দূরপাল্লার কারণে ঝিমানো ভাব ছিল, এটি তারা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। আমি এই বাসটির একজন যাত্রীর সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে ফুড ভিলেজ থেকে এসআর ট্রাভেলসের এই গাড়ির যে যাত্রীরা ছিল তারা খাওয়া দাওয়া শেষে গাড়িতে উঠে রওনা দেওয়ার পরপরই চালক বেশ বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন এমনই অভিযোগ তার, এবং একটি পর্যায়ে তার কাছে মনে হয়েছে যে এই গাড়ির চালক ঝিমিয়ে পড়েছে বা ঘুমিয়ে পড়েছে, যে কারণে তার ধারণা যে এই দুর্ঘটনাটা ঘটেছে। দুর্ঘটনার স্থলেই মারা গেছেন 5 জন বলে দাবি করেছেন ফায়ার সার্ভিসের যারা উদ্ধারকর্মী ছিলেন তারা, এবং তাদের পরে যেটি আমাদেরকে জানিয়েছেন যে আরেকজনকে হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন। আর সব মিলিয়ে যেটি দাঁড়িয়েছে
গিয়েছে যে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা 6ই আছে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং যারা হাসপাতালে রয়েছে তাদের অবস্থা বেশ গুরুতর, এমনটাই তথ্য আমরা পেয়েছি। আপনাকে এই দুর্ঘটনার অবস্থা যদি একটু জানাই তাহলে এইটুকু হয়তো ধারণা হতে পারে যে কেমন ধরনের দুর্ঘটনা ঘটেছে। দুইটি গাড়িরই, বাস এবং ট্রাক, দুটি গাড়িরই চেসিস ভেঙে গেছে। একই সাথে সামনের অংশ, বিশেষ করে চালকের আসন দুটি একেবারে দুমড়ে মুচড়ে গেছে। এখানকার যারা প্রত্যক্ষদর্শী, ঘটনার পরপরই যারা এসেছেন তারা বলেছেন যে ট্রাকের চালকের আসনে ছিলেন হেল্পার, তবে বাস চালাচ্ছিলেন চালক নিজেই। তবে এই দুর্ঘটনার জন্য তারা বেপরোয়া গতিকেই বলছে দায়ী করছেন যারা স্থানীয় লোকজন রয়েছেন। আর চিকিৎসকরা বলছেন যে যারা এখন হাসপাতালে ভর্তি অবস্থায় আছেন তাদের মধ্যে 3 থেকে 4 জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। হাসিবুর, নিহতদের পরিচয় জানা গেছে কিনা এখন পর্যন্ত? আমি যাদের পরিচয় জানতে পেরেছি তার মধ্যে আমার পেছনে যে গাড়িটা দেখছেন, অর্থাৎ এই যে বাসটি, এই বাসটির চালক এবং হেল্পার রয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে বাসের একটি প্রায় বলা যায় যে পুরো অংশটাই এখন একেবারেই দুমড়ে মুছে গেছে। এই ধারেই মূলত চালক ছিলেন এবং চালকের সাথে হেল্পারও মারা গেছেন, এরকমই প্রাথমিক তথ্য আমরা পেয়েছি। গাড়ি থেকে একটি বড় অংশ, গাড়ির সামনের একটি বড় অংশ এখন বিচ্ছিন্ন অবস্থায় রাস্তার উপরে পড়ে আছে। সব মিলিয়ে ভয়াবহ এই দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের মধ্যে 2 জনের পরিচয় আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং যারা এটা অনুসন্ধান করছে তারা বলছেন যে সবার তথ্য পেতে, সবার পরিচয় পেতে আরও অন্তত 1 থেকে 1.5 ঘন্টার সময় লাগবে, এমন কথাই তারা আমাদেরকে জানিয়েছেন। হাসিবুর, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব। বগুড়া থেকে সড়ক দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। নোয়াখালীর কোম্পানিগঞ্জের আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির মারা গেছেন। শনিবার রাত 11:15টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এর আগে শুক্রবার কাদের মির্জা ও মিজানুর রহমানের সমর্থকদের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি। শুক্রবার বিকেলে কোম্পানিগঞ্জের চাপরাশির হাটে আওয়ামী লীগের 2 পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন স্থানীয় পত্রিকার সাংবাদিক বুরহান উদ্দিন। গুরুতর অবস্থায় প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে আনা হয়। পরে সেখানেই শনিবার রাতে মারা যায় তিনি। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। সিসিইউতে ওখানে গেছি, ডক্টরের সাথে কথা বললাম, ওকে লাইফ সাপোর্টে দিছে, ওর সিচুয়েশন ভালো না। সজলকে দিচ্ছি, তার এই যে গলাতে লাগছে, মুখে লাগছে, বুকে লাগছে। তার বুকে আপনি দেখতে পাবেন এখান থেকে পর্যন্ত আমার বুকে যাত্রা করে দিছে। নিহতের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ। গলায় ছোটা গুলি আছে, যে ওই গুলি লাগছে। ঢাকা মেডিকেলে কাল ভর্তি হয়েছে, আইসিইউতে ছিল। এখন সে আজকে রাত 11:15টার দিকে সে মৃত্যুবরণ করেছে। নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির দৈনিক বাংলাদেশ সমাচার ও অনলাইন নিউজ পোর্টাল বার্তাবাজারের উপজেলা প্রতিনিধি ছিলেন। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আব্দুল কাদের মির্জাকে সংগঠনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলীয় নেতাকর্মীদের সন্ত্রাসী দিয়ে গুরুতর আহত করায় এবং দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতা সম্পর্কে মিথ্যা, অশালীন ও আপত্তিকর বক্তব্য দেয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন সভা সমাবেশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠন বিরোধী মন্তব্য ও নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগে আব্দুল কাদের মির্জাকে সংগঠনের কার্যক্রম থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া দলীয় গঠনতন্ত্র পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে তাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের জন্য সুপারিশ করেছে নোয়াখালী জেলা আওয়ামী লীগ। ঢাকায় ছিলেন, ঢাকা থেকে আসার পর উনি আমাকে একটু দিক নির্দেশনা দিলেন যে মির্জা কাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। তো সেই মোতাবেক আমরা সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগে বলছে ওর ব্যাপারে বহিষ্কারের সুপারিশ করছি। আর এখানে তার কার্যক্রমটা আমরা অব্যাহতি কার্যক্রম যেন করতে না পারে সেই জন্য তাকে আমরা পদ থেকে অব্যাহতি দিছি। পূর্ব শত্রুতার জেরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শেরপুর প্রতিনিধি মেরাজ উদ্দিনের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় 1 জন নিহত ও 10 জন আহত হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া বালুরঘাট
এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রীমত আলী সাংবাদিক মিরাজ উদ্দিনের চাচা। ভুক্তভোগীরা জানান, হেরুয়া বালুরঘাট এলাকায় একটি স্কুল স্থাপন নিয়ে রেজাউল করিমের সাথে সাংবাদিক মিরাজ সহ এলাকার বেশ কয়েকজনের দ্বন্দ্বের সূত্রপাত। এর জেরে শনিবার বিকেলে রেজাউল করিমের লোকজন ধারালো অস্ত্র নিয়ে মিরাজ উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এ সময় আহত হয় অন্তত 11 জন। আহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সদর থানায় 42 জনকে আসামি করে মামলা হয়েছে। আমাদের ওই অঞ্চলের মানুষের ছেলে মেয়েদের সুবিধার্থে আমরা একটা আতিউর রহমান মডেল বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল একাডেমি প্রতিষ্ঠা করি। এই প্রতিষ্ঠার পর থেকে এই রেজাউল করিম সাদা গংরা তারা আমাদের প্রতি, যেহেতু আমি অগ্রণী ভূমিকা পালন করেছি, আমাদের প্রতি এবং আমাদের ফ্যামিলির প্রতি তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এই বিষয়টি নিয়ে তারা একাধিকবার আমার প্রতি হুমকি প্রদর্শন করেছিল। পূর্ব শত্রুতাদের হিসেবে শেরপুর সদর থানাধীন 14 নং চরশোল ইউনিয়নের হেরোয়া বালুঘাট গ্রামে দুই পক্ষে মারামারিতে একজন শ্রীমত আলী নামে একজন সহ আরও 10-12 জন আহত হয়। পরবর্তীতে শ্রীমত আলীকে ময়মনসিংহ মেডিকেলে রেফার করলে রাস্তায় এসে মারা যায়। এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং জড়িত যারা আছে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করছি। ভারতে ছড়িয়েছে করোনা ভাইরাসের প্রায় 250 নতুন ধরন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে এমন উদ্বেগজনক তথ্য জানিয়েছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের প্রধান। নতুন ধরনের এই ভাইরাস ছড়িয়ে পড়ায় ভারতে সংক্রমণ বাড়ছে বলে মন্তব্য করেছেন শশাঙ্ক যোশী। মহারাষ্ট্র কোভিড টাস্ক ফোর্সের জরিপে বেরিয়ে এসেছে ভয়াবহ এই তথ্য। এর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে মহারাষ্ট্রে। এছাড়াও কেরালা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং পাঞ্জাবে মিলেছে করোনা ভাইরাসের নতুন ধরন। এমন পরিস্থিতিতে কেবল টিকার উপর নির্ভর না করে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিয়েছেন চিকিৎসকেরা। এদিকে বিশ্বে করোনায় আরও 8,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 3.5 লাখের বেশি। এ নিয়ে বিশ্বে প্রাণহানি 24,71,000 ছাড়িয়েছে। আক্রান্ত 11,16 লাখ। যুক্তরাষ্ট্রে 1,500-এর বেশি মানুষের মৃত্যু নিয়ে প্রাণহানি 5,09,000 ছাড়িয়েছে। করোনা মোকাবেলায় 31 জুলাইয়ের মধ্যে প্রাপ্তবয়স্ক সব নাগরিককে টিকা কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। করোনায় আক্রান্ত হয়েছেন মেক্সিকোর সহকারী স্বাস্থ্য সচিব। মিয়ানমারে বিক্ষোভে গুলিতে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 20 জন। শনিবার সেনা শাসন বিরোধী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালানো হলে ঘটে এই হতাহতের ঘটনা। 1 ফেব্রুয়ারি আবারও সেনা শাসনের কবলে পড়ে মিয়ানমার। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উত্তপ্ত হচ্ছে দেশটির পরিস্থিতি। অং সান সুচির মুক্তি ও সেনা অবসানের দাবিতে বিক্ষোভ গড়িয়েছে 3য় সপ্তাহে। শনিবার মান্দালায় একটি জাহাজ নির্মাণ কারখানায় জড়ো হন কয়েকশো মানুষ। তাদের ছত্রভঙ্গ করতে প্রথমে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। স্থানীয় গণমাধ্যমে বলা হয়, নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলতি ছোড়ে বিক্ষুব্ধরা। এর এক পর্যায়ে মাথায় গুলি লেগে ঘটনাস্থলে একজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরেকজনের। এই ঘটনার পর শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে মিয়ানমার সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে ব্রিটিশ দূতাবাস। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এর আগে গত সপ্তাহে রাজধানী নেপিদোতে বিক্ষোভের সময় আহত হন 20 বছরের তরুণী মিয়া খিয়াং। 10 দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার মৃত্যু হয় তার। শনিবার ইয়াঙ্গুনে নিহত তরুণীর প্রতি শ্রদ্ধা জানান কয়েক হাজার মানুষ। সেখানেও সুচির মুক্তি ও সেনা অবসানের দাবিতে বিক্ষোভ হয়। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চূড়ান্ত হয়েছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের 2 টেস্ট। এপ্রিলের 2য় সপ্তাহে লঙ্কা যাবে টাইগাররা। একই ভেন্যুতে হবে 2টি ম্যাচ, কিন্তু এখনও ভেন্যু চূড়ান্ত হয়নি, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। একইভাবে টেস্টের দিনক্ষণও ঠিক হবে কয়েকদিনের মধ্যে। নিউজিল্যান্ড সফরের জন্য দল ঘোষণার পরদিনই এলো শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজ খেলার ঘোষণা। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সিরিজ কয়েক দফা পিছিয়ে শেষ পর্যন্ত হবে এপ্রিলে। 2টি টেস্টই হবে একই ভেন্যুতে, তবে কোথায় হবে সেটা এখনো চূড়ান্ত হয়নি। এপ্রিলের মাঝামাঝি সময়ে লঙ্কার বিমান ধরবে টাইগাররা। এখন পর্যন্ত 2টা টেস্ট ম্যাচ বা টেস্ট কম্পিটিশনের যে খেলা সেটা চূড়ান্ত হয়েছে এবং 2টা টেস্ট ম্যাচ একটা ভেন্যুতেই হবে এবং আমরা আশা করছি এপ্রিলের 12 থেকে 15 তারিখের মধ্যে যে কোনো একটা সময় বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফর করবে। শ্রীলঙ্কায় সবশেষ সিরিজ খেলেছে ইংল্যান্ড। সেই সিরিজের বিধিনিষেধ ও সুযোগ সুবিধা বাংলাদেশকেও দেওয়ার আশ্বাস লঙ্কান বোর্ডের।
জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। শ্রীলঙ্কার কোভিড সিচুয়েশনটা আগের চেয়ে বেশ কিছু ডেভেলপ করেছে এবং ইতিমধ্যে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কা সফর করে গেছে। আমাদেরকে যেটা বলা হয়েছে যে তাদেরকে যে ধরনের রেগুলেশনস বা যে ধরনের গাইডলাইন কমপ্লাই করতে হয়েছে আমাদের দলকেও সেরকমই করতে হবে। ক্রিকেটাররা এখন নিউজিল্যান্ড সফরের পরিকল্পনা সাজাতে ব্যস্ত। কন্ডিশন বিবেচনায় কিউইদের মাঠে বরাবরই চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তামিম মুশফিকদের। এই সফরে ভালো করলে এপ্রিলে লঙ্কার মাটিতে আত্মবিশ্বাস বাড়বে। এখন পর্যন্ত এই ছিল এখনকার সংবাদে। আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আপনার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।